ফখরুল ইসলাম আলমগীর সাহেব সরাসরি আওয়ামী লীগের নেতাদের মতোই গলার স্বর উঁচু করে বললেন, পাকিস্তান এখনো বাংলাদেশের কাছে ক্ষমা প্রার্থনা করেনি এবং যতদিন না ক্ষমা প্রার্থনা করে আমাদেরকে এটা মনে রাখতে হবে। আমার কথা হচ্ছে, জনাব ফখরুল ইসলাম আলমগীরকে এটা মনে রাখতে হবে যে ক্ষমা প্রার্থনার বিষয়টা পাকিস্তানের কাছে আমরা চাই আরো গভীর অর্থ বহন করা অবস্থায়। প্রিয় দর্শক, শুভেচ্ছা জানবেন। ইনফো এক্সপ্রেস বিডিতে স্বাগত জানাই, আমি মাসুদুল হাসান রনি। আপনারা জানেন, গত 5ই আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানে আওয়ামী সরকারের পতনের পর ভারতের সাথে বাংলাদেশের নানান ইস্যুতে টানাপোড়েন চলছে। অপরদিকে চীন ও ভারত জোরালোভাবে বাংলাদেশে তাদের প্রভাব বিস্তার করতে চাইছে। কিন্তু পরিবর্তিত পরিস্থিতিতে ভারতের সাথে বাংলাদেশের সম্পর্কের চরম অবনতি ঘটায় চীনের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক বৃদ্ধি পেয়েছে। দক্ষিণ এশিয়ায় চীনের উপস্থিতি ভারতের জন্য কি হুমকি? ভারত বাংলাদেশ সম্পর্ক কোন দিকে গড়াচ্ছে? এইসব বিষয়ে আজ আমরা কথা বলবো। আমাদের সাথে আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অবসরপ্রাপ্ত শিক্ষক অধ্যাপক মোহাম্মদ শহীদুজ্জামান। বরাবরের মতন আমার সাথে আছেন সাংবাদিক কলামিস্ট মঞ্জুর এহসান চৌধুরী। অধ্যাপক এম শহীদুজ্জামান স্যারের কাছে একটু জানতে চাইছি, আগস্ট পরবর্তী প্রেক্ষাপটে অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার পর ভারতমুখী কূটনীতি থেকে বাংলাদেশ কি অনেকটাই দূরে সরে এসেছে? এর কারণ কি? ধন্যবাদ। আমি বলবো সম্পূর্ণভাবে দূরে সরে এসেছে, শুধু অনেকটা না, সম্পূর্ণভাবে দূরে সরে এসেছে। এবং তার প্রমাণ হচ্ছে যে গত 1 মাসের মধ্যে মূলত এমন কিছু আন্তর্জাতিক চুক্তিতে আমরা আবদ্ধ হয়েছি এবং এমন কিছু আন্তর্জাতিক দৃষ্টিভঙ্গি আমরা গ্রহণ করেছি যেটা ভারতকে এখন বাধ্য করছে তার নিজের একটা পথ বেছে নিতে। এখন আপনি কারণের কথা যে জানতে চাচ্ছেন, মূলত কারণটা হচ্ছে যে আগেকার সরকারের পতন হওয়ার ফলে ভারতমুখী যে পররাষ্ট্রনীতি ছিল সেটা থেকে এই সরকার, ইউনূস সরকার সচেতনভাবে সরে এসেছে এবং ভারতকে এটা বাধ্য করছে উপলব্ধি করতে যে আমাদের একটা ভিন্ন স্বাধীনভাবে পদচারণার সামর্থ্য আমাদের রয়েছে। ভারতের যে দৃষ্টিভঙ্গি যে বাংলাদেশকে একেবারেই বাধ্য করবে ভূরাজনৈতিক ভাবে তার নিজের পররাষ্ট্রনীতির ধারাবাহিকতা বজায় রাখতে, সেটা এখন বর্তমানে প্রমাণিত সত্য হয়েছে ভারতের চোখেও যে সেই আগেকার পররাষ্ট্র নীতির ধারাবাহিকতা চালিয়ে যাওয়া তাদের পক্ষে সম্ভব নয়। এবং তার প্রমাণ হচ্ছে যে মাত্র পরশুদিন জয়শঙ্কর প্রথমবারের মতো এটা একটা নতুন ভাবে কথা বললো। তিনি দাবি করে বসলেন যে বাংলাদেশ, ভারতই নাকি বাংলাদেশের সবচেয়ে বিশ্বাসযোগ্য ও অনুগত বন্ধু। এই এই ধরনের একটা উক্তি এতদিনকার হঠকারী পদচারণা থেকে বলা যায় সরে যাওয়া। আমি আরো বলবো আপনি যখন আবার প্রশ্ন করবেন। ঠিক আছে স্যার, আমি আপনার কাছে আসবো এই বিষয় নিয়ে। গতকালকে জয়শঙ্কর যেটা বলেছেন, ভারত কতটা বাংলাদেশের মঙ্গল কামনা করেন, অন্য কোনো দেশ ততটা করে না। আমি একটু মঞ্জুর এহসান চৌধুরী আপনার কাছে আসতে চাচ্ছি। ব্যাংককে বিমস্টেকে ডক্টর ইউনূস এবং নরেন্দ্র মোদীর একটা বৈঠক হয়ে গেছে। দ্বিপাক্ষিক সম্পর্ক স্বাভাবিক করতে এই আলাপ আলোচনাটা অনেকেই বলছিল খুব জরুরি ছিল ওই মুহূর্তে, কিন্তু এর কিছুদিন পরে আমরা দেখেছি ভারত বাংলাদেশের ট্রান্সশিপমেন্ট বাতিল করেছে, সুবিধা বাতিল করেছে। আসলে সম্পর্ক কোন দিকে যাচ্ছে? ধন্যবাদ রনি। আমাদের সঙ্গে আজকে অধ্যাপক শহীদুজ্জামান স্যার যুক্ত হয়েছেন, আপনাকে স্বাগত। ভারত বাংলাদেশ সম্পর্ক কখনোই আমাদের বাংলাদেশের স্বার্থে ছিল না, এবং যেখানে যাই হোক না কেন ভারত তার স্বার্থ সবসময় সংরক্ষণ করে। আর গত বুধবার দিন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে যে ঘোষণাটা দেওয়া হয়েছে আমাদের যে ট্রান্সশিপমেন্ট বন্ধ করার,
সেই ঘটনার প্রেক্ষিতে আমাদের সঙ্গে পূর্বে কোনো আলোচনা করে নেই। আপনাদের হয়তো মনে আছে ফেনীতে যে প্রলয়ঙ্কারী বন্যা আমাদের এই অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা গ্রহণের পরপর হয়েছিল, সেই সময় বাঁধ খুলে দেওয়ার সময় কিন্তু আমাদেরকে কোনো কিছু জানানো হয় না। মানে এক ধরনের দাদাগিরি ভারতের আমরা সবসময় লক্ষ্য করি। আর দ্বিতীয় জিনিস হচ্ছে 2015 সাল থেকে 2024 সাল পর্যন্ত ভারতের ভারত বাংলাদেশ সীমান্তে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ তারা 305 জন, কমপক্ষে 305 জনকে গুলি করেছে শুট অ্যাট সাইট হিসেবে। 282 জন তাদের গুলিতে আহত হয়েছে। শুধুমাত্র 2024 সালে পৃথক 57টি ঘটনায় 26 জনের প্রাণ গেছে। এই চলতি বছর 2025 সালে 4 জনের প্রাণ গেছে। এই গেল আমাদের সঙ্গে ভারতের রিলেশনের একটা অংশ। আরেকটা অংশ যদি বলা যায়, যেটা নিয়ে আমরা বছরের পর বছর, যুগের পর যুগ আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি, সেটা হচ্ছে ভারতের সঙ্গে আমাদের অভিন্ন 54টি নদী রয়েছে। সেই 54টি নদীর বেশ কয়েকটি নদীতে তারা আমাদের কাছ থেকে পূর্বে কোনো অনুমতি নেওয়া বা আমাদের সঙ্গে আলাপ আলোচনা করা না করে তারা তাদের মতন করেই বাদ দিয়েছে এবং একতরফা ভাবে আন্তর্জাতিক নিয়ম নীতিকে বৃদ্ধাঙ্গুলে প্রদর্শন করে আমাদেরকে একতরফা ভাবে পানি প্রত্যাহার করছে এবং তারা তাদের মতন ইচ্ছা করলে প্রত্যাহার করছে, ইচ্ছা করলে ছাড়ছে। তো এই ক্ষেত্রে খুব হাস্যকর ব্যাপার, বিগত স্বৈরাচার হাসিনা সরকারের আমলে তিস্তা প্রকল্প নিয়ে বেশ তোড়জোড় শুরু হয়েছিল শেষের দিকে, এবং এই তিস্তা প্রকল্পটি চায়নার ফিজিবিলিটি টেস্ট ছিল। তারা দীর্ঘদিন ধরে তিস্তা প্রকল্পটি নিয়ে কাজ করতে চেয়েছিল, কিন্তু হঠাৎ করে দেখা গেল শেখ হাসিনা দিল্লিতে যে দিল্লির সঙ্গে একটা সমঝোতা করে আসলেন যে তিস্তা চুক্তি দিল্লির সঙ্গে হবে। এটা কতটা হাস্যকর ব্যাপার যে যে আমাকে পানি প্রত্যাহার করছে তার কাছে আমি আবেদন নিয়ে যাচ্ছি যে আমার তুমি পানি সমস্যার সমাধান করো। মানে যিনি আমাকে ক্ষতি করছে তিনি এই কাজটি করছে। সুতরাং যতই আমাদের সরকারের সঙ্গে মোদির বা ভারতের সরকারের যতই আলোচনা হোক না কেন, ভারত আমাদের বন্ধু কখনোই নয়, কখনোই ছিল না এবং বন্ধু থাকবে না। ধন্যবাদ অধ্যাপক এম শহীদুজ্জামান স্যার, আপনার কাছে আবার আসলাম। চীনের সাথে বাংলাদেশের সম্পর্ক বৃদ্ধিতে ভারত কিছুটা উদ্বিগ্ন আমরা লক্ষ্য করছি। চীন বাংলাদেশের সম্পর্ক জোরদার হলে দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতিতে কি ধরনের পরিবর্তন হতে পারে? এই বিষয়টাই কিন্তু বর্তমানে দক্ষিণ এশিয়াতে সবচেয়ে উল্লেখযোগ্য ভূরাজনৈতিক বাস্তবতা। চীন এখন এই দক্ষিণ এশিয়াতে আগের যে কোনো সময়ের তুলনায় অনেক তাৎপর্যপূর্ণ একটা পার্টিসিপেন্ট হিসেবে এমার্জ করেছে, এবং এটা ঘটেছে এই যে আমাদের যে ইউনূস সরকার ক্ষমতায় আসছে এবং তারপর তিনি যে চীন সফর করে এলেন, তারপরেই কিন্তু একটা ধারাবাহিকভাবে ঘটনা প্রবাহ আমরা দেখতে পাচ্ছি যা কিনা বাংলাদেশ ও চীনের স্বার্থে, এবং ভারত এটাকে তার দক্ষিণ এশিয়ায় যে আধিপত্য বিরাজ করছিল এতদিন থেকে সেখানে একটা বড় হুমকি হিসাবে দেখছে। চীনের সাথে আমরা জানি আমাদের সম্পর্কের একটা বড় বাস্তবতা হচ্ছে এই যে চীন দক্ষিণ এশিয়া এই এই উপমহাদেশের পার হয়ে বঙ্গোপসাগরে পদার্পণ করতে চায়, তার সামরিক ও কৌশলগত উপস্থিতি আনতে চায়, এবং সেটা করার বেলায় চীন অনেকাংশে মায়ানমারের উপরই নির্ভরশীল ছিল। কিন্তু মায়ানমারে এখন বর্তমানে যে ভঙ্গুর অবস্থা সৃষ্টি হয়েছে, এর ফলে চীনের কাছে বাংলাদেশের গুরুত্ব অনেক বৃদ্ধি পেয়েছে। সাম্প্রতিক সময়ে আমরা দেখতে পাচ্ছি ভারত এটা অত্যন্ত উদ্বিগ্ন যে চীনের ও বাংলাদেশের সম্পর্ক গভীরতর হচ্ছে, এবং এর সবচেয়ে উৎকৃষ্ট উদাহরণ হচ্ছে যে তিস্তা প্রশ্নে, উত্তরবঙ্গে চীনের দীর্ঘমেয়াদী উপস্থিতি প্রশ্নে, এবং বঙ্গোপসাগরে মংলা পোর্ট বিষয়ে চীনের সাথে আমাদের যে চুক্তি হয়েছে এবং আমাদের চীনের সাথে যে প্রতিরক্ষা সংক্রান্ত সহযোগিতা
একেবারে সুস্পষ্টভাবে গড়ে উঠেছে, সেটা এখন ভারতের জন্য একটা বড় রকমের মানে হুমকি হিসাবে ভারত বিবেচনা করছে। কিন্তু আমরা বলতে পারি বাংলাদেশের বেলায় এটা একটা সম্পূর্ণ নতুন কূটনৈতিক পর্যায় শুরু হয়েছে, এবং এর পেছনে ভারত যে বাংলাদেশকে হুমকি দিয়েছে, যেটা আমার বন্ধু কিছুক্ষণ আগে খুব সুন্দরভাবে তুলে ধরেছেন। ভারতের হুমকির প্রেক্ষাপটে বাংলাদেশের নতুন কূটনীতি চীনকে এখন সমস্ত সহযোগিতা করছে এই দক্ষিণ এশিয়ায় তার তার অংশগ্রহণ কূটনৈতিক প্রক্রিয়াকে অনেক শক্তিভিত্তিক এবং কার্যকর এবং অর্থনৈতিকভাবে ফলপ্রসূ করতে। বলা বাহুল্য, এই যে গত কয়েক বছর ধরে ভারত চীন সম্পর্কের ক্ষেত্রে ভারত চীনের সাথে যে ধরনের আলোচনা ও সম্পর্ক পরিবর্তনের ধারায় লিপ্ত ছিল, যেখানে বলতে গেলে ভারতের সাথে অর্থনৈতিক সম্পর্কটা অত্যন্ত সমৃদ্ধশালী ছিল, কিন্তু ভূরাজনৈতিক ও সামরিক বাস্তবতা এখন পরিবর্তন আনতে বাধ্য করছে। আজকে বাংলাদেশের সাথে চীনের যে এখন একটা আস্থার সম্পর্ক ডেভেলপ করেছে, একদিকে যেমন আমাদের তিস্তা প্রশ্নে চীনের অলমোস্ট নিশ্চিত অংশগ্রহণ, এর ফলে উত্তরবঙ্গে চীনের উপস্থিতি, অপরদিকে মংলা বন্দর সহ বঙ্গোপসাগরেও বাংলাদেশের সাথে চীনের একটা গভীর নতুন সম্পর্ক সৃষ্টি হওয়া, এটা কোনোভাবেই ভারত সহ্য করতে পারছে না, এবং চীনকে বাংলাদেশ থেকে দূরে ঠেলে দেবার জন্য ভারত, যদিও জয়শঙ্কর একটা ফ্রেন্ডলি উক্তি করেছে, কিন্তু ঠিক তার পাশাপাশি এই যে ট্রান্সশিপমেন্টের সিদ্ধান্তটা ভারত নিল, এটা কিন্তু ক্লিয়ারলি ইঙ্গিত করে যে ভারত বাংলাদেশকে এমন কিছু ভূ রাজনৈতিক যে প্রশ্নে বিপদে ফেলতে চেষ্টা করবে, যা বাংলাদেশ আর চীনের মধ্যে যেন দূরত্ব সৃষ্টি করে। বলা বাহুল্য, এটা অ্যাবসলিউটলি ভ্রান্ত নীতি ভারতের। কেননা ভারতের সবচেয়ে মারাত্মক ভুল হচ্ছে যে বাংলাদেশের কৌশলগত কূটনৈতিক উৎকর্ষতা এবং বাংলাদেশে যে মেধা রয়েছে আমাদের পররাষ্ট্র নীতিকে ভারতের উপর নির্ভরশীলতা থেকে পাশ কাটিয়ে যেতে, এই বাস্তবতাকে ভারত অলওয়েজ এবং 15 বছরের তাদের এই অভ্যাসের কারণে আন্ডার এস্টিমেট করতে চেষ্টা করছে। ভারত যদি বাংলাদেশের সীমিত ভূ ভূ বাস্তবতা থাকা সত্ত্বেও যে মেধার প্রয়োগের ক্ষেত্রে ভারতের তুলনায় বাংলাদেশ যে কোনো অংশেই দ্বিতীয় সারিতে বসবে না, এই বাস্তবতা ভারতের মেনে নেওয়া খুবই কঠিন হয়ে দাঁড়িয়েছে। ধন্যবাদ স্যার। আবার আসবো আপনার কাছে। একটু মঞ্জুর হাসান চৌধুরী, আপনার কাছে একটু জানতে চাচ্ছি, লালমনিরহাটে বিমান ঘাঁটি নিয়ে ভারতের মাথা ব্যথার কারণ কি? আমরা এই বিমান ঘাঁটি কি ভূ রাজনীতিতে প্রভাব ফেলবে, নাকি ভবিষ্যতে দুদেশের সম্পর্কে আর উত্তেজনা ছড়াবে? আসলে লালমনিরহাটে তো বিমান ঘাঁটি না, বিমানবন্দর নির্মাণের ব্যাপার। যতদূর আমার জানা যায় বিমানবন্দর, এবং বিমানবন্দরটি বিমান ঘাঁটি হিসেবে ব্যবহার করা যাবে যদি প্রয়োজন হয় আর কি। তো সেটা নিয়ে তাদের বিপত্তি এই কারণে, লালমনিরহাটের যে স্থানটিতে বিমানবন্দরের কথা বলেছে সেখান থেকে ভারতের সবচেয়ে বিপজ্জনক জায়গা চিকেন নেক যেটাকে বলা হয়, সেটার খুব কাছাকাছি। এবং যেহেতু যেহেতু এখন বর্তমানে চীনের সঙ্গে তিস্তা প্রকল্প নিয়ে বেশ কিছুটা আলোচনার অগ্রগতি হয়েছে, সেই সুবাদে ভারতের মাথা ব্যথার কারণ সবসময় থাকে। সে সবসময় মনে করে সে তার আমার বাংলাদেশ তার জন্য একটা হুমকি। তো সেই জন্যই ভারতের মাথা ব্যথা। আর একটা জিনিস আমি একটু ধরাই দিতে চাই, এই যে ট্রান্সশিপমেন্টের বন্ধ করার সময় বাংলাদেশ সরকারের সঙ্গে যদি আলোচনা করতো, তাহলে ওই দিন বুধবার দিন পেট্রাপোল বন্দর, মানে যেটা আমাদের বেনাপোল ওপারে যে পেট্রাপোল বন্দর, সেখানে 4টি ট্রাক বোঝাই তৈরি পোশাক একটা চালান যাচ্ছিল, সেটাতে তারা কিন্তু ছাড় দেয়নি, সেটাকে ফেরত পাঠিয়ে দিয়েছে। যদি আমাদের সঙ্গে আলোচনা করতো, ডেফিনেটলি আমরা
তার আগেই এই বিকল্প পদ্ধতি নিয়ে আমরা যাতায়াত করতে পারতাম। সবচেয়ে বিপজ্জনক জিনিস হচ্ছে যে একটা ক্ষতি করার পরেই তারা আবার আরেকটা সুন্দর কথা বলে, বাংলাদেশ নাকি ভারতের সবচেয়ে কাছের বন্ধু। আহারে কাছের বন্ধু আমার! সীমান্তে হত্যা করা, পানি প্রত্যাহার করা, ট্রান্সশিপমেন্ট বন্ধ করা, এসব নিয়ে আমরা কি করে বুঝি? একটি চলন্ত স্বৈরাচারকে আমাদের উপরে চাপিয়ে দিয়ে 2014 নির্বাচন, 2018 নির্বাচন, 2024 নির্বাচন যেভাবে আমাদের উপর চাপিয়ে দিয়েছে ভারত, এবং ভারতের পৃষ্ঠপোষকতায় একটি স্বৈরাচার তন্ত্র আমাদের দেশের উপরে চাপিয়ে দেওয়া হয়েছিল, তো সেগুলো বাংলার মানুষ ভুলবে কি করে? বাংলার মানুষ কখনোই ভারতকে বন্ধু হিসাবে আর দেখতে চায় না। কোনো একটি সরকার, কোনো একটি রাজনৈতিক দল ভারতের পদগ্রহণ করতে পারে, কিন্তু বাংলার কোনো মানুষ এরপরে আর কোনোদিনও ভারতের বন্ধুত্ব সহজভাবে মেনে নেবে না। ধন্যবাদ। অধ্যাপক এম শহীদুজ্জামান, বাংলাদেশ চীনের পাশাপাশি পাকিস্তানের সাথেও এই গত অগাস্টের থেকে সম্পর্ক জোরদার হচ্ছে। অর্থনৈতিক, বাণিজ্যিক বিভিন্ন চুক্তি তারা করার আগ্রহ প্রকাশ করছে পাকিস্তান, এবং তাদের বৃহৎ ইতিমধ্যে আমরা দেখেছি বৃহৎ একটা বিনিয়োগ প্রতিষ্ঠান এখানে এসেছে, কথা বলছে। তো এইটাও নিয়েও ভারত খুব মনক্ষুণ্ণ, তাদের বিভিন্নভাবে আকারে ইঙ্গিতে তারা প্রকাশ করছে পাকিস্তানের সাথে বাংলাদেশের সম্পর্ক, চীনের সাথে ভালো সম্পর্ক হওয়া। তো বাংলাদেশ এটা পররাষ্ট্রনীতি ছিলই, সবার সঙ্গে বন্ধুত্ব, কারোর সাথে বৈরিতা নয়। তো বাংলাদেশ তো একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র, সেই জায়গায় বাংলাদেশ কার সাথে সম্পর্ক করবে না করবে সেটা ডিকটেট তো আরেকটা দেশ করতে পারে না। এক্স্যাক্টলি। দেখেন, পাকিস্তানের সাথে বাংলাদেশের সম্পর্কে এখন একটা নতুন অধ্যায় শুরু হয়েছে। আমরা জানি যে সবচেয়ে কণ্টকপূর্ণ যে বাস্তবতা, সেটা হচ্ছে পাকিস্তানের ক্ষমা চাওয়ার প্রশ্নটি। এখন আমাদের যে অস্তিত্বজনিত সংকট সৃষ্টি হয়েছে, কেননা ভারত যেখানে বারবার তাদের নিরাপত্তা বিশারদ ও তাদের অবসরপ্রাপ্ত সামরিক নেতৃবৃন্দ বারবার কিন্তু খোলাখুলি ভাবে বলছে যে বাংলাদেশের উত্তরাংশের প্রায় 30 মাইল তারা দখল করে নিবে, এবং এটা একটা সময়ের ব্যাপার। এছাড়া দক্ষিণে ফেনী নদীর কথাও তারা বলে, সেখান থেকে ভারত আমাদের চট্টগ্রামের অঞ্চলটা কাট অফ করে ফেলবে। এই ব্যাপারে ভারত কিন্তু সরাসরি আগে কখনো এত প্রচ্ছন্ন ইঙ্গিত দিত না। এই প্রেক্ষাপটে পাকিস্তানের সাথে বাংলাদেশের সম্পর্ক এখন খুবই গুরুত্বপূর্ণ হয়ে গিয়েছে। এই কারণে আমি মনে করি যে বাংলাদেশের সাথে পাকিস্তানের সম্পর্ক উন্নয়নের প্রশ্নে এই যে পাকিস্তানের ক্ষমা চাওয়ার বিষয়টাকে বারবার সামনে আনা হয়, এটা যদিও অত্যন্ত ন্যায়সঙ্গত যে পাকিস্তানকে অবশ্যই ক্ষমা চাইতে হবে 71-এর জন্য, কিন্তু আমার সাজেশন হচ্ছে যে পরিবর্তিত প্রেক্ষাপটে এই যে ক্ষমা চাওয়ার বিষয়টা, এটা মূলত আওয়ামী লীগ ও ভারত বারবার সামনে তুলে আনে, এখনো সামনে তুলে এনেছে। এটা উদ্দেশ্যটা হচ্ছে বাংলাদেশ আর পাকিস্তানের সম্পর্কে একটা প্যারালাইসিস সৃষ্টি করা, একটা মনস্তাত্ত্বিক দূরত্ব সৃষ্টি করা, এবং পাকিস্তান যেন কোনোভাবেই একটা বিব্রতকর অবস্থায় পড়ে বাংলাদেশের সাথে প্রতিরক্ষা সহযোগিতা না করে, এই ব্যাপারে ভারত বারবার ও আওয়ামী লীগের মাধ্যমে ক্ষমা চাওয়ার প্রশ্নটা সামনে আনে। আমার ধারণা হচ্ছে ক্ষমা পাকিস্তান চাইবে, সেটা আক্ষরিক অর্থে মুখে বলে ক্ষমা চাওয়া সেটা কখনো কিন্তু মন থেকে ঘটে না। পাকিস্তান যদি সত্যি অনুতপ্ত হয়, পাকিস্তান যদি সত্যি আমাদের প্রতি তাদের যে যে দায়িত্ব ছিল গণতন্ত্রকে শ্রদ্ধা করা, সেই ধারণাকে যদি পুনর্জীবিত করতে হয়, তাহলে পাকিস্তানের ক্ষমা চাওয়ার প্রক্রিয়াকে আমাদেরকে এখন দেখতে হবে আমাদের অস্তিত্বজনিত সংকটে আমাদের পাশে দাঁড়ানো। এটাই হবে প্রকৃত ক্ষমা চাওয়া। পাকিস্তান যদি বলে যে বাংলাদেশে যদি ভারত কোনোভাবে সামরিক বা ভূ রাজনৈতিক হস্তক্ষেপ করে, পাকিস্তান সরাসরি ভারতের বিপক্ষে অবস্থান নেবেই না, শুধু বাংলাদেশের নিরাপত্তা ও প্রতিরক্ষার জন্য এগিয়ে আসবে। ইদানিং আমরা লক্ষ্য করেছি পাকিস্তানের বিভিন্ন রাজনৈতিক দল থেকে এমন কথাও বলা হচ্ছে যে যদি ভারত বাংলাদেশকে আক্রমণ করে বা কোনো ভূ অংশ বাংলাদেশের
চোখ রাখে তাহলে পাকিস্তান জীবন দিতেও দ্বিধা করবে না। এটা বারবার পাকিস্তানি বিভিন্ন টেলিভিশন মাধ্যমে তাদের বিভিন্ন রাজনৈতিক স্পেশালি তরুণ সম্প্রদায়ের মধ্যে এই প্রক্রিয়া অত্যন্ত উজ্জীবিত। এই বাস্তবতাগুলো কিন্তু আগে আমরা দেখিনি। আজকে এই জন্য যখন আমাদের ফখরুল ইসলাম আলমগীর সাহেব তিনি মাত্র কিছুদিন আগে তিনি বিএনপির একজন অত্যন্ত দায়িত্বশীল পদে রয়েছেন এবং বিএনপির কাছ থেকে আমরা অনেক আশা করি আগামী দিনের গণতন্ত্রের জন্য, কিন্তু সেখানে ফখরুল ইসলাম আলমগীর সাহেব তিনি এই কিছুদিন আগে ঈদের দাওয়াত ইফতার করতে গেলেন পাকিস্তানের হাই কমিশনারের বাসায়। মাত্র তার দুদিন পরে যখন এই 26শে মার্চের বাস্তবতা ঘটে যে আমরা এই বছরের শেষে পদার্পণ করলাম, ফখরুল ইসলাম আলমগীর সাহেব সরাসরি আওয়ামী লীগের নেতাদের মতোই গলার স্বর উঁচু করে বললেন, পাকিস্তান এখনো বাংলাদেশের কাছে ক্ষমা প্রার্থনা করেনি এবং যতদিন না ক্ষমা প্রার্থনা করে আমাদেরকে এটা মনে রাখতে হবে। আমার কথা হচ্ছে জনাব ফখরুল ইসলাম আলমগীরকে এটা মনে রাখতে হবে যে ক্ষমা প্রার্থনার বিষয়টা পাকিস্তানের কাছে আমরা চাই আরো গভীর অর্থ বহন করা অবস্থায়। ক্ষমা প্রার্থনা কোনো মেকানিক্যাল এক্সারসাইজ হতে পারে না। ক্ষমা প্রার্থনা যেভাবে আওয়ামী লীগ দাবি করে সেটা হচ্ছে উদ্দেশ্য প্রণোদিত, সেটা হচ্ছে পাকিস্তানের সাথে বাংলাদেশের একটা স্থায়ী দূরত্ব সৃষ্টি করার, যেটা আমরা 16 বছর ধরে দেখে এসেছি যে এমন প্রক্রিয়ায় চলে গিয়েছিল আওয়ামী লীগ সরকার যে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাথে পাকিস্তানের বিশ্ববিদ্যালয়গুলোর কোনো সংযোগ ছিল না প্রায় 15 বছর, এবং এটা যে কত বড় ক্ষতি। এবং মুক্তিযুদ্ধ সংক্রান্ত বই পুস্তকগুলো আমাদের বিশ্ববিদ্যালয়গুলো থেকে যে পাকিস্তানের বিশ্ববিদ্যালয়ে দেয়া হবে, যে বইগুলো তাদের পড়া দরকার আমাদের দৃষ্টিভঙ্গি জানার, সমস্ত প্রক্রিয়া বন্ধ করে দিয়েছিল আওয়ামী লীগ এবং সেটা তারা করেছিল ভারতীয় গোয়েন্দা সংস্থার প্ররোচনায়। আমি এই জন্য বলছি যে আজকে পাকিস্তানের ক্ষমা চাওয়ার প্রশ্নটাকে আমাদেরকে দেখতে হবে, ফখরুল ইসলাম আলমগীরকে বুঝতে হবে যে তিনি যেন আওয়ামী লীগের গান না বেয়ে বেড়ান, আওয়ামী লীগের কণ্ঠে একই ভাষায় যেন না বলেন, এবং এই জন্য তিনি কিন্তু বিএনপিতেই প্রচুর সমালোচিত হচ্ছেন। এই জন্য তার এই দৃষ্টিভঙ্গিতে তার যে একটা দ্বিমুখী নীতি এবং ভারতের সাথে আবার সম্পর্ক গড়ার জন্য তার যে আকুল আহ্বান সরাসরি বলে ফেলেন। এমন কথাও তিনি বলেছেন যে ভারতের নিরাপত্তার প্রশ্নে বাংলাদেশ বিএনপি সবসময় ভারতের পাশে থাকবে, এমন কোনো পদক্ষেপ বাংলাদেশ নেবে না যাতে ভারতের নিরাপত্তা হুমকির মুখে পড়ে। এই ধরনের কথা বলার এই সময়ে তার কোনো প্রয়োজন ছিল না। এটা ভারতকে ভুল সিগন্যাল দেয় এবং ভারত প্ররোচিত হয়, কেননা ভারত সরাসরি আমাদেরকে আমাদের নিরাপত্তার জন্য যে ব্যবস্থাগুলো আমরা নিতে চাই প্রত্যেকটা ক্ষেত্রে ভারত বাধা দেয়, আপত্তি তোলে। এমনকি লালমনিরহাট যেখানে আমাদের একটা প্রচন্ড উল্লেখযোগ্য গুরুত্বপূর্ণ বিমান ঘাঁটি ছিল দ্বিতীয় মহাযুদ্ধের সময় থেকে, এবং যেই বিমান ঘাঁটিটি বলতে গেলে এশিয়াতে দ্বিতীয় বৃহত্তম রানওয়ে রয়েছে সেখানে, সেই বিমান ঘাঁটিটি মূলত আমাদের প্রয়োজন আমাদের ওই শিলিগুড়ি করিডোরের কাছাকাছি ভারতের যে উচ্চাভিলাষ রয়েছে আমাদের রংপুর অঞ্চলের দিকে, সেটাকে নিউট্রালাইজ করার জন্য এই লালমনিরহাট বিমান ঘাঁটি আমাদের প্রচন্ড ভূরাজনৈতিক গুরুত্ব বহন করে। এখন আমাদের বিমানবন্দর করার প্রক্রিয়াও সেখানে হতে পারে। বিমানবন্দর কাছেই রয়েছে, সৈয়দপুর বিমানবন্দর রয়েছে, বগুড়াতে আরেকটা বিমান ঘাঁটি ও বিমানবন্দর রয়েছে, কিন্তু লালমনিরহাট বিশেষভাবে উল্লেখযোগ্য। সেখানে আমাদের অ্যাভিয়েশন ট্রেনিং একাডেমি গড়ে তোলা হয়েছে। সেখানে বর্তমানে আমাদের বিমান বাহিনী চীনের সহযোগিতায় বিমানবন্দরটি ডেভেলপ করবে, এবং যেহেতু পাকিস্তানের প্রচুর অভিজ্ঞতা রয়েছে চীনের সহযোগিতায় কার্যকর বিমান রানওয়ে তৈরি করার, সেহেতু পাকিস্তানেরকেও বিবেচনা করা হতে পারে। এগুলো কিন্তু কোনো অফিসিয়াল ডিসিশন নেওয়া হয়নি, এগুলো বিবেচনায় রয়েছে এবং সরকার এগুলো যে কথাবার্তা হচ্ছে সেগুলো অগ্রাহ্য বা প্রত্যাখ্যান করেনি। সুতরাং বলা যায় যে এখানে সাবস্টেন্স রয়েছে। সুতরাং এটাই আমি বলবো
আবার আসবো আপনার কাছে একটু ছোট্ট করে। থ্যাংক ইউ। মঞ্জুর এহসান চৌধুরী, আপনি, আপনার কাছে একটু ছোট্ট করে জানতে চাচ্ছি, অনেকে মনে করেন গত সরকারের প্রধান শেখ হাসিনাকে ফেরত দেওয়ার মাধ্যমেই দুই দেশের রাজনৈতিক সম্পর্ক উন্নয়ন ঘটতে পারে। হ্যাঁ, আবার এই বন্দি প্রত্যাপন চুক্তি থাকার পরেও অনেকে বলছেন শেখ হাসিনার ফেরত দেওয়া সম্ভব নয়। তাহলে এটা হচ্ছে রাজনৈতিক সদিচ্ছা, দুই দেশের রাজনৈতিক সদিচ্ছা প্রয়োজন। এই বিষয়টা হচ্ছে সম্পর্ক উন্নয়নে কতটা বাধা তৈরি করছে শেখ হাসিনাকে ফেরত দেওয়া না দেওয়া নিয়ে? শেখ হাসিনাকে ফেরত দেবে এ ধরনের চিন্তা ভাবনা করাই, যারা চিন্তা ভাবনা করে তারা অন্তর্ভ্রান্ত চিন্তা ভাবনা। ভারত কখনোই শেখ হাসিনাকে ফেরত দেবে না, এবং দেওয়ার প্রশ্নই ওঠে না। তার কারণ 16টা বছর ধরে শেখ হাসিনা ভারতের যত যত সুবিধা প্রদান করেছে বাংলাদেশ থেকে, সেরকম একজন ভারতের অত্যন্ত কাছের প্রিয় মানুষকে কেমন করে তুলে দেবে এই 2000 মানুষের গণহত্যা 20,000 মানুষের আহত করার বিচারের সামনে মুখোমুখি করবে, যার বিচার হতে পারে মৃত্যুদণ্ড অথবা শত শত বছরের কারাদণ্ড। তো সেখানে কেমন করে আশা করে বা কারা আশা করছে আমি জানি না যে ভারত শেখ হাসিনাকে ফেরত দেবে এবং সেই ফেরত দিয়ে আমাদের সঙ্গে সম্পর্ক উন্নয়ন করবে। ভারত ধন্যবাদ। কখনোই ফেরত দেবে, বরং ভারত যেটা করবে নানা রকম ভাবে প্রবলেম ক্রিয়েট করবে। দিন দিন তারা প্রবলেম ক্রিয়েট করতে যাবে। যেমন এখন ট্রান্সশিপমেন্ট বন্ধ করেছে, দুদিন পরে দুদিন আগেই পেঁয়াজ রপ্তানি বন্ধ করেছিল, ওই আলু রপ্তানি বন্ধ করা, এবার পেঁয়াজ রপ্তানি বন্ধ করেছে। কি হয়েছে? আমাদের তো পেঁয়াজের দাম বাড়ে নাই, বরঞ্চ আমরা পেঁয়াজ দ্বিতীয় দ্বিতীয় বা তৃতীয় কোনো সোর্স থেকে আমদানি করতে পারি, সেই সুযোগগুলো সৃষ্টি হয়েছে। যেখানে বাধা আসবে সেখানে সমাধান আসবে। বাংলার মানুষ এই সমাধান করতে প্রস্তুত। এখন প্রফেসর ইউনূস সাহেবের নেতৃত্বে বাংলাদেশ যেভাবে আগানোর চেষ্টা করছে এবং একটা স্বতন্ত্র বাংলাদেশ গড়ার চেষ্টা করছে, নির্ভরশীলতাহীন বাংলাদেশ গড়ার চেষ্টা করছে, সেই নির্ভরশীলতাহীন বাংলাদেশে ভারতের পদচিহ্ন যেন না থাকে, এটাই গণমানুষের প্রত্যাশা। ধন্যবাদ, আপনার কথা বুঝতে পেরেছি। অধ্যাপক এম শহীদুজ্জামান, আপনার কাছে ছোট্ট করে জানতে যাব, বৈদেশিক সম্পর্ক উন্নয়নের ক্ষেত্রে আমাদের সামনে যেসব চ্যালেঞ্জ আছে সেগুলো মোকাবেলায় আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় কি সেই সক্ষমতা তারা রাখেন? এটা খুবই সময়োপযোগী প্রশ্ন করেছেন আপনি। দেখেন, পররাষ্ট্র মন্ত্রণালয় দীর্ঘ সময় কিন্তু অভ্যাসগতভাবে ভারতের প্রতি আনুগত্যের মাধ্যমে আমাদের পররাষ্ট্র নীতি ও জাতীয় স্বার্থকে এমন পর্যায়ে নিয়ে গিয়েছিল এবং শেখ হাসিনা সেটা বাধ্য করেছিল। সেই বাস্তবতা থেকে বের হয়ে আসা খুব কঠিন। কিন্তু আমরা দেখতে পাচ্ছি গত 6 মাসে কিন্তু পররাষ্ট্র মন্ত্রণালয় যথেষ্ট পদক্ষেপ নিয়েছে, যার ফলে আমরা স্বাধীন পররাষ্ট্র নীতির পথে যেতে পারছি। তবে যেটা সবচেয়ে উল্লেখযোগ্য পরিবর্তন এখন আসছে পররাষ্ট্র নীতির ক্ষেত্রে, সেটা হচ্ছে ডক্টর খলিলুর রহমানের জাতীয় নিরাপত্তা উপদেষ্টার পদে পদার্পণ হওয়া। আমরা জানি যে ডক্টর খলিল একজন অত্যন্ত মেধা দীপ্ত কূটনীতিক ছিলেন এবং অত্যন্ত প্রবীণ একজন কূটনীতিক অভিজ্ঞতা সম্পন্ন ব্যক্তিত্ব। দীর্ঘ সময় তিনি জাতিসংঘে চাকরি করেছেন। বাংলাদেশের সাথে তার এখন অত্যন্ত দায়িত্বশীল পদে যাওয়াটা, এটা তার অবসর পরবর্তী সময়ের একটা বড় চ্যালেঞ্জ। আমরা গত কয়েকদিনে দেখতে পাই যে পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিশেষ উঁচু প্রতিনিধি হিসাবে তিনি ছিলেন এবং পররাষ্ট্র মন্ত্রণালয়কে অত্যন্ত কার্যকরভাবে তিনি রিপ্রেজেন্ট করেছেন এই মায়ানমারের সাথে রোহিঙ্গা ফেরত দেওয়ার ব্যাপারে নতুন পথের সন্ধান, আরাকান আর্মির নেতৃত্বের সাথে সংযোগ স্থাপন করা। এই রিসেন্টলি চীন সফরের সময় তিনি সরাসরি চীনের নেতৃবৃন্দের সাথে যে আলোচনা করেছেন, তারই ফলো আপ হিসাবে এখন দেখা যায় যে আমরা মায়ানমারে রোহিঙ্গাদের ফেরত পাঠানোর পথে একটা নতুন অগ্রগামী পথ দেখতে পাচ্ছি। এটাকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কৃতিত্ব হিসেবেই আমরা দেখব। আগামী দিনগুলোতে আমরা দেখতে পাচ্ছি যে এই ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজারের সাথে ভারতীয় নিরাপত্তা অ্যাডভাইজারের একটা যোগাযোগ হয়েছে ব্যাংককে, এই বিমস্টেকের মিটিং এ, যার ফলে একে অপরের কেমিস্ট্রি খুব ভালো করে অনুধাবন করেছেন। ডক্টর খলিল সাংবাদিক সম্মেলনে বলেছেন যে তার সাথে ভারতীয়
জাতীয় নিরাপত্তা উপদেষ্টার যে আলোচনা হয়েছে সেটা সম্পর্কে তিনি এখন মুখ খুলবেন না, যখন উনি একদিন তার অটোবায়োগ্রাফি লিখবেন সেখানে এই অভিজ্ঞতাটা তিনি তুলে ধরবেন। সুতরাং আমরা অনুমান করতে পারি যে কতখানি ডক্টর খলিল এফেক্টেড হয়েছে ভারতীয় মানসিকতা ও তাদের নিরাপত্তা উপদেষ্টার চিন্তাধারাতে, যেটা আমি বললাম আগে যে আমাদের একটা কোশ্চিন এর ভেতরে আমি করি আর কি। এই যে মায়ানমারে যে 1,70,000 রোহিঙ্গাকে ফেরত নেওয়ার যে কথাটা আসলো, সেই কথাটিকে এই যে এখন আরাকান আর্মিরা যে ওই এলাকা দখল করে রাখছে, এটার বাস্তবতাটা কি হতে পারে? ধন্যবাদ, এটা খুবই প্রাসঙ্গিক। দেখেন, টাটমাড ও মায়ানমারের প্রেসিডেন্ট যে ফরেন মিনিস্টার যে অবস্থান নিয়েছে 180, এটার একাডেমিক গুরুত্ব রয়েছে। এটা এতটুকুই প্রমাণ করে যে মায়ানমারের বৈধ সরকার তারা রোহিঙ্গাদেরকে মায়ানমারের অংশ হিসাবে মেনে নিয়েছে এবং একটা উল্লেখযোগ্য সংখ্যা তারা ফেরত নিতে রাজি, বাকিগুলোর ব্যাপারেও তারা বিবেচনা করছে। কিন্তু আমরা সবাই জানি আরাকান আর্মি এখন দখলে রয়েছে। আরাকান আর্মির সম্মতি ছাড়া এটা কখনোই সম্ভব না। কিন্তু আমরা এটা জানি যে আরাকান আর্মির উচ্চ ক্ষমতা সম্পন্ন প্রতিনিধি মাত্র কয়েকদিন আগে ঢাকায় এসেছিলেন, এটা আমাদের ঢাকার মিডিয়াতে বের হয়ে এসছে, এবং তাদের সাথে অত্যন্ত ফলপ্রসূ আলোচনা চলছে। এবং এটা ঠিক যে মায়ানমারে এখন বর্তমানে একটা ফ্যামিন কন্ডিশন প্রিভেইল করছে, মানুষ সেখানে মারাত্মক খাদ্য সংকটে রয়েছে। জাতিসংঘের সেক্রেটারি জেনারেল ঢাকায় এসে বলে গিয়েছে বাংলাদেশ যেন আরাকান আর্মির সাথে কথা বলে, কেননা এটাই বাস্তবতা। এর ফলে বাংলাদেশ সরকারের সাথে আরাকান আর্মির যোগাযোগ এখন বৈধতা পেয়েছে, জাতিসংঘের সম্মতি পেয়েছে, যার ফলে আরাকান আর্মির যে প্রতিনিধিরা তারা এখন বুঝতে পারছে যে তাদেরকে যদি ইমিনেন্ট যে রাখাইন জনগোষ্ঠী যে খাদ্য সংকটে পড়তে যাচ্ছে এবং যেখানে একটা মারাত্মক ফ্যামিন কন্ডিশন আসবে, সেখানে একমাত্র উপায় হচ্ছে জাতিসংঘের হয়ে বাংলাদেশ যদি তাদের খাদ্য সহযোগিতা করে এবং বাংলাদেশের মধ্য দিয়ে যদি সেখানে বাংলাদেশের ট্রান্সপোর্ট মায়ানমারে পৌঁছায়, এই বিষয়গুলো এই অস্তিত্বজনিত সংকটের কারণে একটা বড় চাপ সৃষ্টি হবে আরাকান আর্মির উপর। আমরা আশা করব যে তারা বুঝতে পারবে যে বাংলাদেশের সহযোগিতা ছাড়া রাখাইনের অস্তিত্ব একেবারেই অনিশ্চিত, এবং আরাকান আর্মি যে এতদিন যে সামরিক অর্জনগুলো করেছে সেগুলো সব ধূলিসাৎ হয়ে যাবে যদি তারা আন্তর্জাতিক বৈধতা না অর্জন করে। এখন একদিকে তাতমাডর সাথে তারা যুদ্ধ করছে, তাতমাডর কিন্তু সামরিক কোনো নিয়ন্ত্রণ নাই আরাকানে। অপরদিকে আরাকান আর্মির সামরিক নিয়ন্ত্রণ থাকলেও তার কোনো আন্তর্জাতিক বৈধতা নাই, তারা কোনো আন্তর্জাতিক চুক্তি দ্বারা আবদ্ধ না, তারা আনসারেবল না, অ্যাকাউন্টেবল না। এই কথাগুলোই কিন্তু আমাদের ডক্টর খলিল আরাকান আর্মিকে বোঝাতে চেষ্টা করছে, এবং এর ফলে হয়তো আমরা আশা করতে পারি যে অতি শীঘ্র আরাকান আর্মি সম্মতি জানাবে যে যথাযথ নিরাপত্তা নিশ্চয়তার সহ তারা একটা টাইম টেবল হয়তো দিবে যে রোহিঙ্গাদের ফেরত প্রক্রিয়া যেন বাস্তবায়িত হয়। এবং এই ক্ষেত্রে কাঠমান্ডুর সাথে তাদের যে যুদ্ধ চলছে সেই যুদ্ধে বাংলাদেশ কিন্তু জাতিসংঘের সহযোগিতায় এক ধরনের একটা সিজ ফায়ার আনারও সম্ভাবনা সৃষ্টি করতে পারে। এটাও কিন্তু আরাকান আর্মির জন্য অত্যন্ত প্রয়োজন, কেননা রাখাইন জনগোষ্ঠী এখন তাদের অস্তিত্বজনিত খাদ্য সংকটে রয়েছে, তারা এখন যুদ্ধ থেকে অব্যাহতি চায়। সুতরাং বাংলাদেশের হাতে কিন্তু নতুন ট্রাম্প কার্ড চলে এসছে, এবং এই জন্য আমি আমাদের ডক্টর খলিলুর রহমানকেই ধন্যবাদ জানাবো। ধন্যবাদ স্যার আমাদের সাথে যুক্ত থাকার জন্য। আমরা আজকে আলোচনা এখানে শেষ করব। প্রিয় দর্শক, ভারত, চীন ও যুক্তরাষ্ট্রের মতো বড় দেশগুলোর সাথে দ্বিপাক্ষিক সম্পর্ক এগিয়ে নিতে বাংলাদেশকে কূটনৈতিক ভারসাম্য বজায় রাখতে হবে। একই রকমভাবে দক্ষিণ এশিয়ায় শান্তি ও স্থিতিশীলতার জন্য ভারত ও চীনের সাথে সম্পর্ক উন্নয়ন ও জোরদার করাও জরুরি, অনেকেই মনে করেন। ধন্যবাদ, আজকে এখানেই শেষ করছি। এই পর্যায়ে আপনাদের কাছে থেকে আবারও বিদায় নিচ্ছি। আপনাদের সাথে আবারও দেখা হবে নতুন কোনো পর্বে।